দুর্গাপুজোর থেকেও একটা খুব স্পেশাল অকেশনের জন্য আমি সব সময় বসে থাকতাম, আর সেটা হলো সরস্বতী পুজো। স্পেশাল হওয়ার এক নাম্বার কারণ বছরে এই একটা পুজো ঘটা করে বাড়িতে করা, আর দ্বিতীয় ও প্রধান কারণটা হলো দুটো দিনের জন্য সমস্ত বইকে বুড়ো আঙুল দেখিয়ে নাড়ু মুড়কি অঢেল কুল আর আনন্দের সপ্তসাগরে ডুব দিয়ে থাকা। তাহলে একটু আগে থেকেই শুরু করি। যে কোনো পুজোর বাজারের আসল খনি হলো আমাদের বারাসাতের এই হরিতলা মোড়। পুজোর 2 দিন আগে চলে গেছিলাম মায়ের প্রতিমা কিনতে। সঙ্গে ছিল ওয়ান অ্যান্ড অনলি, থাক আর বললাম না, সরস্বতীর বাজার দর ঠিকঠাক হচ্ছে কি না তাই খোঁজে লক্ষ্মী ঠাকুর তার চরকে পাঠিয়েছিল আমার সাথে। এক সেবারকার এক ঠাকুর আমাদের রিজেক্ট করতে করতে অবশেষে একজন আমার কোলেই উঠে বসে, বলে চল আমি তোদের কষ্ট করে 1 কিলোগ্রাম বিদ্যাবুদ্ধির প্যাকেজটা দিয়েই দিই। তবে বিদ্যাবুদ্ধির প্যাকেজ জানি না, কিন্তু ওনাকে বাড়িতে আনার পর সারা হাতে ভলিনি, চোখে জল, মুখে হাসি, আর পরিপূর্ণ বঙ্গবাসীর মতো মাদার ইন্ডিয়ার সাথে চলে গেছিলাম পরের দিন পুজোর বাজারে। আচ্ছা, ওই ধরাচুরো শাড়ির থেকে এরকম হলুদ রঙের হাত কাটা ফ্রক পরলে কি লোকে ছিচি করবে? যাকে এসব বাদ দিয়ে বলি, হরিতলা বাজারের ভিড়ের সাথে তাল মিলিয়ে আমার মায়ের বার্গেনিং স্কিল ছিল কিন্তু দেখার মতো। যাই বলুন, বার্গেনিং করাটাও কিন্তু একটা শিল্পকলার অন্তর্গত। এই শিল্পের প্রতি সরকারের দ্রুত দৃষ্টি আকর্ষণ দরকার বলে দাবি রাখি। যত রাত বাড়ছিল তত লোক সংখ্যার সাথে সাথে বাড়ছিল আমাদের হাতে কয়েক কিলো ওজনের ব্যাগ। অবশেষে ফল, ফুল, মিষ্টি আর কলা গাছের হাত ধরে আমরা চলি বাড়ির পথে। বাড়ি আসার পরেই প্রধানমন্ত্রী তার নিজ দায়িত্বে লেগে পড়ে এবং আমাদেরও লিস্ট দিয়ে দেন যে কোন কাজ কাকে করতে হবে। তাই আমরাও খুব ভালো ছেলে মেয়ের মতো সেগুলো করতে শুরু করে দিই। ঠাকুর সোজা করে বসেছে কিনা, আলপনার নিখুঁত ডিজাইন, পিছনের ডেকোরেশন সোজা ভালো লাগছে না বেঁকিয়ে ভালো লাগছে, এসব নিয়ে বাকবিতণ্ডার পর রাত প্রায় 2টোর সময় আমরা নিদ্রার জগতে যাই। রোজই তো সকালে ঘুমাস, পুজোর দিনগুলো অন্তত সকালে ওঠ। ঘুম ভেঙে গেল, আর এই আওয়াজ কার জানলেও জানি না। মুখ চোখ ধুয়ে ঘর ধর ঝাড় দিয়ে কলা গাছদের পুরনো নিজ চেনা স্থানে বেঁধে দিলাম, আর এই পাবলো পিকাসোর মতো একটা আর্ট পিস ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে আসছে বছর এর থেকেও ভালো কিছু করতে পারি। ঠাকুর মশাই 1 ঘন্টা লেট হলেও মা, পিসি, আমি, দাদাভাই সহ সবাই গোছাতে কিন্তু 1 মিনিটও লেট করেনি। আর মায়ের এই ডাকের সাজের রূপ যে নিজে বাড়িতে এনে পুজো করব, এটা ছোট বয়সের না একটা খুব বড় শখ ছিল। আজ খুব অদ্ভুত সার্কামস্টেন্সে সেটা পূরণ হওয়ায় একটা তৃপ্তির ঠান্ডা স্পর্শ পাচ্ছিলাম। এমনি সব ঠিক থাকে, কিন্তু যেই ক্যামেরাটা ধরি সবাই কেমন জানি স্ট্যাচু হয়ে যায়, অদ্ভুত ব্যাপার। আর ঠাকুর মশাইকে লেট করায় প্রচণ্ডভাবে আমি ধন্যবাদ জানাই, কারণ এত বছরে একবারও আমি পুজোয় শাড়ি পরে আর বসতে পারি না। ওনার দয়ায় এটা এবছর অন্তত সম্ভব হলো। আর আমার ফেসিয়াল রিয়াকশান যখনই এরকম থাকবে, বুঝবেন আমার গুণধর দাদা তার ডিকশনারি থেকে ফালতু ফালতু জোকসগুলো ক্র্যাক করছে। আর খুব অদ্ভুতভাবেই কেন জানি না আমার হাসিও চলে আসে। এই যে আমার গুণধর দাদা। পুজো সমাপ্তির রিচুয়ালস শুরু উইথ মা। বিল্ডিংয়ে প্রসাদ দেওয়ার পর মাথায় বারংবার ঘুরপাক খাচ্ছিল আমার ছোট্ট ভাই, ওরফে আমার জীবনের প্রথম স্টুডেন্ট, আমার ম্যামের ছেলের হাতে খড়ির কথা। দৌড়তে দৌড়তে যাই ওনার হাতে খড়ির মুহূর্তকে সচক্ষে উপভোগ করার জন্য।
একটা ছোট্ট মানুষকে এরকম চোখের সামনে বেড়ে উঠতে দেখে কেমন জানি অদ্ভুত লাগে। পড়তে আসতে আসতে কিভাবে যে পলকের মধ্যেই এত বছরে সে আজ আমার কাছে পড়ে। রোজ জিন্স টপের বদলে শাড়ি সাজগোজ দেখে বেটা এরকম টেরিয়ে টেরিয়ে দেখছিল, আবার কথা বলতে গেলেই কেমন লজ্জা পাচ্ছিল। তুমি দিদিভাইকে চিনতে পারছো না? পারছো? তাহলে একটু কথা বললে না, লজ্জা পাচ্ছ তুমি? শাড়ি পরে এসেছি বলে চিনতে পেরেছো তো? ঠিক তো? এইখানে তাকিয়ে বলতে হবে, হ্যাঁ দিদিভাই চিনতে পেরেছি। চিনতে পেরেছো? দিদিভাইকে ভালো লাগছে তো তাহলে শাড়ি পরে? ঠিক তো? শাড়ি পরে ভালো লাগছে বলে দাও, হ্যাঁ দিদিভাই ভালো লাগছে। খারাপ লাগছে না তো? সত্যি? কতটা ভালো লাগছে বলে দাও। অনেক? আচ্ছা, আর এখন কি হবে? এখন হচ্ছে হাতে খড়ি হবে, তাই তো? অওয়া লিখতে হবে তো? অওয়া আমরা পড়েছি, সেগুলো লিখবে তো? ভালো করে লিখবে তো? আচ্ছা, গুড। হাই বাই। গুড। ঘুড়ির এই স্পেশাল মুহূর্ত শেষ হলো পোলাও আলুর দম সহযোগে। বাড়িতে অবশ্য কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের পিকনিক চলছিল এসে দেখি। দেরি হয়ে যাওয়ায় কলেজেও যাওয়ার সুযোগ আর হয়ে উঠল না। সত্যি বলতে বাড়িতে পুজো হলে না আমার আর কোথাও যেতে মন চায় না। মনে হয় ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুল, ঘরময় ধূপ ধুনোর গন্ধ নিয়ে চুপ করে ওই ঘরেই বসে থাকি। নিজের মতো ছোট্ট করে সন্ধ্যা আরতি করে প্রতি বছরের মতো এবারও এই সুন্দর দিনটা সম্পন্ন হয়। তবে সরস্বতী পুজো শেষ হলেও তার রেশ থেকে যায় পরের দিন এই শীতল ষষ্ঠী অবধি। নামেই শীতল, কিন্তু এদিন খাবার পাতে যখন মায়ের হাতের ওই গরম গরম গোটা সবজি সেদ্ধ বিউলির ডাল, পালং শাকের চচ্চড়ি পড়ে, আর তার সাথে টমেটো কুলের চাটনি আর গুড়ের পায়েসের ছোঁয়ায় যেন তখন মনে হয়, হ্যাঁ ওভারঅল সরস্বতী পুজো তবে সার্থক। হ্যাঁ, সবসময় সব কিছু একই থাকে না। আমরা ধরে রাখতে চাইলেও কালের নিয়মে অনেক কিছুই বদলে যায়। এই যেমন ধরুন না, বয়সটাও যখন একটুখানি কম ছিল তখন এই সরস্বতী পুজোর অভিজ্ঞতাটাও তো অন্যরকমই ছিল। স্কুল জীবনে একরকম, কলেজ জীবনে একরকম। কতবার বন্ধুদের সাথে প্ল্যান হতো, ভেঙে যেত। কেমন শাড়ির বদলে হঠাৎ মত বদলে চুড়িদারের দিন হয়ে যেত। বাবার সাথে ছিকলি করতে করতে মাঝরাত হয়ে যেত। মায়ের হাত ধরে বাজার করতে করতে হঠাৎ কচুরি দিয়ে দুজনের সন্ধ্যার ফিস্ট হয়ে যেত। আবার বাড়ির পুজো শেষ হলেই দাদা কেন আমাদের সাথে দুপুরে না খেয়ে স্কুলে চলে গেল, এটা ভেবে মুখটা হাঁড়ি হয়ে থাকতো। কত কিছুই না হতো, আবার এখনো কত কিছু হচ্ছে। তবে দেখবেন কি হতো বা কি হবে না ভেবে যদি এখনকে আমরা প্রচণ্ডভাবে উপভোগ করি না, সামনেটাও অনেকটাই সোজা হয়ে যায়। রবি ঠাকুরের ভাষায়, আপনার হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি ঠিক শুনতে পাবেনই পাবেন। পরিশেষে আমার এই স্মৃতির ডায়েরিতে বছরের একটা অন্যতম সুন্দর দিনের মুহূর্তদের তুলে ধরে রাখলাম, যাতে আগামী বছরগুলোয় গুগল ড্রাইভ আর পুরনো অ্যালবামের ছবির সাথে সাথে কেটে যাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোকে মনে করে সামনের দিনগুলোও বিদ্যার সাথে ও যতটা সম্ভব আনন্দের সাথেই কাটিয়ে দিতে পারি। ভালো থাকবেন, বিদ্যায় থাকবেন।